নমস্কার বন্ধুরা। আজকে একটা অন্য ধরনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা হচ্ছে আমার ঠাকুর ঘরটা নিট অ্যান্ড ক্লিন কিভাবে আমি রাখবো সেই নিয়েই একটা ব্লগ। তোমরা জানো আমি ২-১টা অর্গানাইজার কিনেছি। সেই অর্গানাইজার গুলো আজকে আমি ঠাকুর ঘরে সেট করব এবং ঠাকুর ঘরটা একটু ডিপ ক্লিনিং করব। নতুনভাবে ঠাকুর ঘরটা একটু সাজাবো। ঠাকুর ঘরটা গোছাবার আগে তোমাদের একটুখানি আগে কিরকম ছিল সেটা আমি দেখিয়ে দিচ্ছি। পরেরটা আবার তো দেখাবো। ঠাকুর ঘরের এই দেখো সিংহাসনের মাথায় অনেক অনেক জিনিস ছিল, যেগুলো দেখতে ভালো লাগতো না আর নিট অ্যান্ড ক্লিনও দেখাতো না। আমি তাই ভেবেছি যে ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করব। সবার আগে আমি ঠাকুর সিংহাসন থেকে নামিয়ে নিয়েছি এবং ঠাকুর একটুখানি আমি অভ্যং দিয়ে মাখিয়ে রেখে দেবো। অভ্যঙ্গের মধ্যে একটু গঙ্গা জল দিয়েছি আর এটা মাখিয়ে রেখে তারপর আমি সিংহাসন পরিষ্কার করব, পরে ঠাকুরদের স্নান করাবো। তো পিতলে যত ঠাকুর আছে সব ঠাকুরকে আমি এই অভ্যঙ্গ মাখিয়ে রেখে দিলাম। আচ্ছা, ঠাকুর ঘরে তো আমরা শঙ্খ বাজাই সকাল সন্ধে। তো সেই শঙ্খগুলো আমাদের হাতের ছাপে কি হয়, একটা কালো কালো দাগ হয়ে যায়, ময়লা পড়ে যায়। মাঝে মাঝে যদি আমরা পেস্ট দিয়ে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু শঙ্খগুলো একদম পরিষ্কার হয়ে যায়। আর আমি শঙ্খটার মধ্যে পেস্ট মাখিয়ে রেখে দেবো আর ব্রাশ দিয়ে ঘষে দিচ্ছি। পরে আমি এটা ধুয়ে তোমাদের দেখাবো শঙ্খটা কেমন পরিষ্কার হয়েছে। জল শঙ্খও আমরা ব্যবহার করি, জল রাখি, সেই জলেরও একটা দাগ পড়ে। সব মিলিয়ে শঙ্খগুলো খারাপ হয়ে যায়। এছাড়া ঠাকুরের হাতে শাঁখা, কড়ি এগুলোও যদি আমরা এই পেস্ট দিয়ে পরিষ্কার করে নিই তাহলে একদম ঝকঝকে হয়ে যায়, একদম সাদা হয়ে যাবে। যাই হোক, আমি এখন এগুলো মাখিয়ে রেখে দেবো, পরে ধুয়ে নেবো। ধোয়ার পর আবার তোমাদের দেখাবো। ঠাকুর ঘরে যেহেতু ধূপ জ্বলে, প্রদীপ জ্বলে, তো সেইগুলোর থেকে তো সিংহাসনটা কালি হয়ে যায়। আমার তো একটা পাথরের সিংহাসন আছে, একটা কাঠের সিংহাসন আছে। পাথরের সিংহাসনটা যেহেতু সাদা, তাই ময়লাটাও খুব তাড়াতাড়ি চোখে পড়ে। আর কাঠের সিংহাসন সেটা তো আহ, আলাদা, সেটাতে অতটা ধরো এরকম কালি কালিটা বোঝা যায় না। সেটা আমি শুকনো কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিই। আর এই দেখো, আমি পেস্ট দিয়ে এই সিংহাসনটাও কিন্তু মাখিয়ে রাখছি আর পরে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই তো গেল সিংহাসন, ঠাকুর, শঙ্খ পরিষ্কারের কথা। বাকি জিনিসগুলো আমরা যদি ঠিকঠাক মতো না রাখি ঠাকুরঘরটা তো অপরিষ্কার লাগেই। আর আমি ঠাকুরঘরটা বৃহস্পতিবার করে পরিষ্কার করি। আজকে বৃহস্পতিবার, সেই জন্য ভাবলাম যে একেবারে সব কিছু নামিয়ে নিট অ্যান্ড ক্লিন যাতে দেখায় সেইভাবে আমি পরিষ্কার করব। তো আমি দেখো এই পেস্টটা মাখিয়ে রাখলাম। এখানে ঠাকুরের বাসনগুলো ধুয়ে আমি জল ঝরাতে দিয়ে দিই। তো সেই জন্য না এই জায়গাগুলোতেও একটা জলের দাগ পড়ে যায়। সেই থেকে এখানটা একটু কেমন কেমন হয়ে গেছে। এটাও আমি এই টুথপেস্ট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই জায়গাটা একটু বেশি পরিমাণে আমাকে ঘষতে হয়েছে। এছাড়া সিংহাসনের মধ্যে কাপড় পাতা থাকে, সেই জায়গাগুলো খুব বেশি যে নোংরা হয় এমন না। এখন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখলাম অনেকটা পরিষ্কার হয়েছে। পুরো সিংহাসনটা আমি ভালো করে ধুয়ে তোমাদের দেখাবো। শঙ্খটা পরিষ্কার করার আগে কিরকম ছিল আর এখন কেমন হয়েছে সেটা তোমাদের একটু তফাৎ বুঝিয়ে দিলাম। আর এই গেল সিংহাসন, মানে পুরোটা আমার ধোয়ার পর একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে। এখন ঠাকুরের আসনটা আমি সাজিয়ে নেব। আমি ঠাকুরের যে মূর্তিগুলো রাখি তার পেছনে একটা করে চালচিত্র দিই। সেই চালচিত্রগুলো আমার আগেও করা ছিল, সেটাই আমি কিন্তু সিংহাসনের মধ্যে লাগিয়ে দিয়েছি। আর আজকে মা লক্ষ্মীকে আমি শাড়ি পরিয়েছি আর গোপালকেও লাল রঙের পোশাক পরিয়েছি। গোপালের গলায় একটা তুলসীর মালা রয়েছে। আর ঠাকুরের আসনে আমি এই যে এরকম বালিশ দিয়ে দিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ঠাকুরের ঘট পাতার ব্যাপার আছে। ঘট পাততে গেলে আমরা তো ঘটের মধ্যে সিঁদুর দিই, স্বস্তিক চিহ্ন আঁকি। আর সিঁদুরটা আমি একটা জায়গায় গুলে রেখে দিই। এবার সিঁদুর কি হয়, অনেক সময় হাতে এদিক ওদিক লেগে যায়। আমরা যদি কোনো কাগজ বিছিয়ে তার উপরে সিঁদুরের কাজগুলো করি বা হাতটা কোনো কাগজে মুছে নিই তাহলে সব জায়গায় কিন্তু সিঁদুরের দাগ লাগে না। আমার ঠাকুরঘরটা খুবই ছোট। সিঁড়ির উপরে যে চাতালটা সেই চাতালটার মধ্যে
আমার ঠাকুরঘর। তার মধ্যে প্রচুর প্রচুর জিনিস থাকে, যেই জিনিসগুলো রাখাটা খুব অসুবিধা হয়। সেজন্য আমি একটা এরকম স্টিলের অর্গানাইজার কিনেছি। এটা আমি একটা কর্নারে রাখলাম। এটার মধ্যে আমার প্রয়োজনীয় জিনিস, যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলো আমি রাখবো। তো এটা যেহেতু ফাঁক ফাঁক রয়েছে, তাই আমি একটা পেপার পেতে দিয়েছি। প্রত্যেকটা উম ধা মানে র‍্যাকেতেই আমি একটা করে পেপার পেতেছি। ঠাকুরের জন্য তো গঙ্গা জল লাগে। গঙ্গা জলের বোতলগুলো বেশ বড়। সেইগুলো আমি উপরের দিকে রেখেছি। প্রদীপ জ্বালার জন্য তেল লাগে। আমি কি করেছি, একটা বোতলের অর্ধেকটা কেটেছি। তার মধ্যে তেলের বোতলটা রেখেছি। তেল যদি পড়ে না, এটার মধ্যেই চুইয়ে চুইয়ে পড়বে। অন্যান্য জায়গা কিন্তু নষ্ট হবে না। আরেকটা ওই একই রকম বোতলের অর্ধেক কেটে নিয়েছি। তার মধ্যে ধূপকাঠিগুলো রেখেছি। আর ধূপকাঠিগুলো এইভাবে রাখলে বের করে নিতেও সুবিধা হবে। আর একই জায়গায় রইলো, এলোমেলো হলো না। এগুলো আমার রোজ লাগে। ধূপকাঠি যেরকম লাগে তেমনি দেশলাইও লাগে। দেশলাইটাও আমি ওই একই জায়গায় রাখলাম। প্রদীপ জ্বালার জন্য কিছু সলতে লাগে। সলতেগুলো আমি একটা কৌটোর মধ্যে ভরে রাখলাম। যেমন কিছু পেপার আমি ঠাকুর ঘরে রাখছি, তেমনি একটা ন্যাপকিনের প্যাকেটও রাখলাম। ন্যাপকিনের প্যাকেটটা রাখলে কি হবে, অনেক সময় ঠাকুর ঘরের তেল গড়িয়ে পড়ে, বা একটু হাত মুছতে প্রয়োজন হয়, তো এরকম ন্যাপকিন রাখতে পারো। যদি ন্যাপকিন একান্ত না রাখতে চাও, তাহলে খবরের কাগজ দিয়েও ওই একই কাজ হবে। কিছু খবরের কাগজ টুকরো করে তোমরা রেখে দিতে পারো। যেমন ধরো তোমরা ধূপ ধুনো ধুনো জ্বালবে, সেই সময় নারকেলের ছোবড়াগুলো তোমরা রাখলে, সমস্ত ঠাকুর ঘর এলোমেলো হয়ে গেল, সেইটার মধ্যে এই যে পেপারের মধ্যে তোমরা নিয়ে রাখলে, তারপরে সেই যে গুঁড়োগুলো পড়বে সেগুলো কোনো একটা জায়গায় তোমরা নির্দিষ্ট করবে, সেই জায়গাতে ফেলে দেবে। তো এরকম পেপার আমি কিছু রেখে দিলাম, ন্যাপকিনও রাখলাম। আর ঠাকুরকে প্রত্যেকদিন স্নান করাবার জন্য গামছা লাগে, সেই গামছাগুলো আমি এই যে র্যাকটা আছে, খোলা র্যাকটা, তার মধ্যে রাখছি। কেননা এইগুলো আমার প্রত্যেক দিনই লাগে। নারায়ণ স্নান করার জন্য, গোপাল স্নান করানোর জন্য, এরকম আরো কয়েকটা আছে, কিছু ধুয়ে দেওয়া হয়েছে। দেখো, সবসময় যে আমরা অনেক দামি দামি অর্গানাইজার কিনে সবকিছু করি, এমন তো নয়। এরকম ছোটখাটো বাক্স যদি থাকে, সেই বাক্সের মধ্যেও প্রয়োজনীয় জিনিসগুলো রাখা যেতে পারে। এখানে দেখো, পীতাম্বরী আছে, চন্দন আছে, অভিয়ং আছে, এখানে কুমকুম আছে, তারপরে গোপীচন্দন আছে, এরকম বিভিন্ন রকম চন্দন, ঠাকুরের পরিষ্কার করার জিনিস, এগুলো আমি একটা জায়গায় রাখছি। আমার মনে থাকবে যে এখানে ঠাকুর পরিষ্কার করার বা ধরো কোনো কিছু পরিষ্কার করব, সেই ধরনের জিনিসগুলো আমি এখানে রেখেছি। এছাড়া টুকিটাকি জিনিস যেমন ঘি, মধু, এগুলোও তো লাগে। একটা বাক্সের মধ্যে রাখলে কি হবে, যে নির্দিষ্ট জায়গায় এগুলো রইলো। আর আমারও মনে থাকবে যে এই বাক্সটার মধ্যে এই জিনিসগুলো আছে। কিছু এই যে এরকম ধুনো আছে, এগুলোকে এক জায়গায় রেখেছি। এগুলো তো রোজ ব্যবহার করি না। এগুলো মাঝে মাঝে ব্যবহার করি। তো অ যেগুলো রোজ আমি ব্যবহার করি, যেমন ধূপকাঠি, সেগুলো আমি একটা জায়গায় রেখেছি। আর এরকম ধুনো আমি কিছু কিনেছি, তো ধুনো দেবো বলে। অনেক সময় কি হয়, নারকেলের ছোবড়াতে অনেকটা নোংরা হয়ে যায়। সেইজন্য এরকম ধুনো রাখলে ওই একই রকম গন্ধও বেরোবে, ভালো লাগবে। আর একটা, এই দেখো, ছোট্ট একটা কৌটোর মধ্যে আমি সুতো রেখেছি, মানে সূচ রেখেছি। আর সুতোও আমি রাখবো, কারণ আমি মাঝে মাঝে ঠাকুরের মালা গাঁথি, বা কোনো কিছু সেলাই করতে লাগে। এইরকম হাতের কাছে যাতে জিনিসগুলো আমি পাই, তো এই একটা বাক্সের মধ্যে আমি সব ভরে রাখলাম। আর এই বাক্সটা একদম ছোটর মধ্যে আছে। এটা এই র‍্যাকটার মধ্যেও কিন্তু একদম সেট হয়ে গেছে। তো কিছু যে ঠাকুরকে দেওয়ার চাল, এগুলো আমি ট্রান্সপারেন্ট কৌটোতে রাখছি। তার কারণ হচ্ছে, আমি ঝট করে দেখে বুঝতে পারবো। কিছু কয়েন, উম এগুলো না দেখেই, ওপর থেকে দেখেই বোঝা যাবে। বারবার আমাকে খুঁজতে হবে না। কিছু এই যে দেখো, উম ঠাকুরের বসার আসন রয়েছে, সেগুলো আমি এইটার মধ্যে রাখলাম। আর এই ভিডিওটা আমি ২ দিন শুট করেছি। পরে আমি কিছু পোস্টার তৈরি করেছি, সেগুলো আমি পরে তোমাদের ভিডিওতে দেখিয়ে দেবো। আ আর একটা চুড়ির মধ্যে আমি কিছু সেফটি পিন রেখে দিচ্ছি। সেফটি পিনগুলো চুড়ির মধ্যে থাকলে কি একটা জায়গায় থাকবে। আর
এইভাবে ঘরেতেও তোমরা রাখতে পারো, সেফটি পিন হারাবে না। আর ঠাকুরকে অনেক সময় আমরা শাড়ি পরাই, তখন সেফটি পিনের দরকার হয়। প্রদীপের সলতে ধরো জাগ প্রদীপ যারা জ্বালে তাদের প্রদীপের সলতেটা তুলবার জন্য একটা সেফটি পিন হলে ভালো হয়। সেজন্য আমি এরকম একটা চুড়ির মধ্যে সেফটি পিন রেখেছি, একটা কাঁচি রাখি। অনেক সময় সুতো কাটতে বা বিভিন্ন রকম আ জিনিস কাটার জন্য কাঁচির প্রয়োজন হয়। ঠাকুরের যে ভালো জামাগুলো সেগুলোকে আমি প্লাস্টিকে এরকমভাবে রাখি। আর সেলোটেপ দিয়ে যদি খুলে যায় তাকে সেলোটেপ মুড়ে রাখি, যাতে এগুলো একদম সুন্দরভাবে থাকে। এগুলো কিন্তু আমি ঠাকুরকে রোজ পরাই না। যেই সব জামাকাপড়গুলো আমি রোজ পরাই না, অকেশনে পরাই, সেগুলো আমি এই দেখো নতুন যে অর্গানাইজারটা কিনেছি তার একটা ড্রয়ারে রাখছি। যেই ড্রয়ারটা ধরো আমার অতটা হাতের নাগালে না হলেও চলবে। যেই ড্রয়ারটা আমি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ব্যবহার করব, সেগুলো আমি একটা ড্রয়ারে রাখবো যেটা আমার হাতের কাছে থাকবে। আর এগুলো আমার রোজ লাগবে না। এগুলো আমার মাঝে, মাঝে লাগবে। যেমন এখানে দেখো ঠাকুরের বিভিন্ন রকম মুকুট আছে। ঠাকুরকে যখন একটু আমি সুন্দর করে সাজাই কোনো অকেশনে, তখন আমি এগুলো ব্যবহার করি। তো সেগুলোকে আমি একটা কৌটোয় রাখছি। এগুলো ঠাকুরের সাজ। তো আমি এই কৌটোটা যেহেতু ট্রান্সপারেন্ট, আমি দেখতে পাবো যে কোন কৌটোর মধ্যে কি আছে। অনেক সময় কি হয়, উম যদি মনে না থাকে, এরকম ট্রান্সপারেন্ট কৌটো থাকলে তাহলে আমরা দেখেই বুঝতে পারি যে হ্যাঁ, এই কৌটোটায় এই জিনিসটা রয়েছে। এই দেখো ঠাকুরের আয়না, বিভিন্ন রকম জিনিস যেগুলো রোজ লাগে না। এখানে দেখো জন্মাষ্টমীতে আমি গোপালকে সাজাই, গোপালের কিছু খেলনা, আ তারপরে অষ্টসখী, আ তারপর বিভিন্ন রকম জিনিস থাকে যেগুলো আমার রোজ লাগে না। এগুলো একমাত্র ওই জন্মাষ্টমীর সময়ই বের হয়। তো এক করে জিনিস আমার বাড়তে থাকে। তো এগুলো আমি একটা প্লাস্টিকের মধ্যে ভরে রেখেছি। আ এটার মধ্যে সবই এক জায়গায় রেখেছি আর প্লাস্টিকটাও ট্রান্সপারেন্ট রেখেছি। যাতে এটার মধ্যে থেকেও আমি দেখে বুঝতে পারি। দেখো কিছু তোতা, তারপরে হাতি, ঘোড়া এইসব বিভিন্ন রকম জিনিস রয়েছে। ঘুড়ি, ঠাকুরের খেলনা, আ এছাড়া পাদুকা, নানান রকম মটকা, অনেক জিনিস রয়েছে ঠাকুরের। যেগুলো ওই একটা প্লাস্টিকের মধ্যেই আমি রেখেছি। আর এগুলো আ একমাত্র ওই জন্মাষ্টমীর সময়ই বের হয়। ভালো, ভালো জামাকাপড়, সঙ্গে গয়না, আর আম এই যে ভালো একটা ফুলের স্টিক রয়েছে, যেটা অকেশনে যখন আমি কোনো পুজো-আর্চা করি, সেই সময় সাজাই। তো এই ফুলের স্টিকটাকেও একটা প্লাস্টিকে ভরে তারপরে আমি ড্রয়ারে রেখে দিচ্ছি। তো এটা আমার মনে হবে যে যখন কোনো অকেশনের আমি জিনিস ব্যবহার করব, সেই সময় এই ড্রয়ারটা খুললেই আমার হয়ে যাবে। আরেকটা ড্রয়ারে আমি রাখছি এই যে ধুনো রাখছি, তারপরে কিছু কর্পূর থাকে, কর্পূর জ্বালি, কর্পূরদানিতে পুজোর সময় লাগে। তো কর্পূর ধরো এমনি রাখলে উবে যাবে। কৌটোর মধ্যে যদি না রাখা হয় তাহলে আ কর্পূর থাকে না। এটার মধ্যে আছে আ খড়িমাটি। যখন আমি আলপনা দিই এর মধ্যে জল মিশিয়ে আলপনা দিই। তারপরে এখানে রয়েছে কিছু কড়ি, একটা কাঁচের বোতলে আমি রাখলাম। আ তিল লাগে, তারপরে হর্তুকি, এসব লাগে। এগুলো সব একেকটা কৌটোর মধ্যে ভরে রাখছি। আবার কি হয় অনেক সময় চন্দন কাঠ ঘষতে, ঘষতে একদম পাতলা হয়ে যায়। সেগুলো আমি ফেলি না। সেগুলো আমি এরকম কৌটোর মধ্যে রেখে দিই। আর এই লাল চন্দনটা খুব একটা বেশি লাগে না। এগুলো মাঝে মধ্যে লাগে। সেগুলো এক জায়গায় রেখেছি। এখানে সিদ্ধি আছে, শিব পুজো করবার সময় লাগে। আর এখানে কিছু ধান রয়েছে। হয়তো কোনো পুজোর সময় এনেছি, বেশি হয়েছে, কৌটোয় ভরে, ভরে রেখে দিই। তো এই দেখো এখানে কিছু সলতে রয়েছে। তারপরে এই যে পঞ্চগুড়ি, পঞ্চশস্য, এগুলো অনেক সময় অনেক পুজোতে লাগে। সেগুলো একটা জায়গায় রেখেছি। পৈতে লাগে শিব পুজোর সময়। সুপারি, এসব বিভিন্ন জিনিসগুলো আবার একটা ড্রয়ারে রেখেছি। এগুলো রোজ লাগে না। এবার রোজ যেইসব জামাকাপড়গুলো আমি পরাই সেগুলো আমি এক করে এই যে এই বাস্কেটটার মধ্যে রাখছি। এগুলো ঠাকুরকে নিত্য পরাবার মতোই জামা। আ আর প্রত্যেকটা জামার মধ্যে আমি দড়ি লাগিয়ে দিই, যাতে ঠাকুরের গা থেকে জামাটা না খুলে পড়ে যায়। এরমভাবে আমি ঠাকুরের জামাকাপড়গুলো রাখি বা অর্গানাইজ করি। এই বাস্কেটটার মধ্যে গোপালের জামা রাখছি আর এমনি আলাদাভাবে মা লক্ষ্মীর জামা রাখবো।
আর গণেশ ঠাকুরের ছোট গণেশ ঠাকুর, তার জামা সেরকম একটা নেই, তাই ওগুলো আলাদাভাবে রাখলাম। আর এখানে কিছু ধরো বালিশের কভার এরকম আছে, সেগুলোকেও আমি একটা বাক্সে রাখলাম। এরকম ছোট ছোট তাকিয়া আছে, এই দেখো বিভিন্ন রকম বালিশের কভার আছে। আর আমি একেক সময় একেক রকম না ঘুরিয়ে ফিরিয়ে ঠাকুরের আসনটা সাজাই। একরকম তো দেখতে ভালো লাগে না, ঠাকুরের আসনটাও ওরকম ঘুরিয়ে ফিরিয়ে সাজালে বেশ ভালো লাগে। এখানে কিছু বালিশ রয়েছে, আর দেখলে তো ঠাকুরের গোপালের সামনে কিছু তাকিয়া দেওয়া আছে, সেই জন্য এই বালিশগুলো পাতিনি। আবার এইগুলো একসময় পাতবো, ওইগুলো তুলে দেবো, এরম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি এগুলো অর্গানাইজ করি। তো এগুলো দেখো একটা ধারে আমি সরিয়ে রাখলাম। এখানে ঠাকুরের কিছু সোয়েটার পত্র রয়েছে, এটা একটা বাক্সের মধ্যে রেখেছি। এটা কিন্তু শীতকালেই বেরোবে, তাই এটার ধরো সারা বছর প্রয়োজন হয় না। এই বাক্সটা আমি আমার অরেঞ্জ যে অর্গানাইজারটা রেখেছি, সেই অর্গানাইজারটার একদম টপে রাখবো, যাতে এটা তো আমার প্রয়োজনই হবে না এই মুহূর্তে। এছাড়া কিছু পাতার আসন রয়েছে বিভিন্ন কালারের। যখন আমার মনে হয় যে হলুদ পাতবো তো হলুদ পাতি, অরেঞ্জ পাতবো তো অরেঞ্জ, সাদা বিভিন্ন রকম পাতার আসন আছে। আর এগুলো আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে চেঞ্জ করে করে করি। এগুলোকে একটা বাক্সে রাখছি, যাতে এই পাতার বাক্সটা আমি খুঁজলেই পেয়ে যাই। আর ছোট বড় বেশ কিছু বক্স রয়েছে, যেগুলোর মধ্যে এগুলো রাখি। ধরো এই জিনিসগুলো বেশি আছে, বড় বক্সের মধ্যে রাখলাম। এইভাবে সবকিছু গুছিয়ে রাখি। একদম উপরে এই বক্সটা রাখলাম। আর এই যে ঠাকুরের বই পড়বার সময় একটা কাঠের, কি বলে ওটাকে, আমি জানি না, তোমরা একটু বলো এটার নামটা কি বলে, সেটা উপরে রেখেছি। আর এই দেখো এর মধ্যে কিছু ওড়না রয়েছে। এই একদম ধারে আমি এই যে আমার ঠাকুর ঘরে বসবার আসনগুলো রাখি। আর এটা সিঁড়ির রেলিং, রেলিং এর মধ্যে আসনগুলো রাখি। আর তার পাশেই একটা আহ, এরকম অর্গানাইজার রয়েছে, যার মধ্যে আমার ঠাকুরের স্নান করানোর যে পাত্রগুলো, সেই পাত্রগুলো আমি নিচে রাখলাম। তামার আছে, স্টিলের আছে, তারপরে পিতলের শঙ্খটা রাখলাম। এখানে কিছু ঠাকুরের বই আছে, পঞ্জিকা আছে, সেগুলো একটা ধারে রাখলাম। এখানে ঠাকুরকে আমরা যে প্রসাদ দিই সেইটা রয়েছে। এই যে ওড়নাগুলো আমি রাখলাম, এগুলো রোজ লাগে না, এটা আমি এই বাক্সটার মধ্যে ভরে রেখে দিলাম। বটি লাগে ঠাকুরের ফল কাটতে। এখানে কিছু আর্টিফিশিয়াল গাঁদা ফুল আছে, যেগুলো আমি প্লাস্টিকের একটা বড় প্যাকেটের মধ্যে ভরে রেখে দিলাম। সবসময় তো আর অনেক অর্গানাইজার আমাদের কেনা সম্ভব হয় না, তো এইভাবেও আমরা রাখতে পারি। তো দেখো এগুলো একেকটা তাকে একেকটা জিনিস রাখলাম। আর ফুল তুলবার জন্য ২ রকম সাজি আছে। একটা বেতের আছে, একটা প্লাস্টিকের আছে। গঙ্গা জলটা ড্রামে করে আনা হয়। একটা ধারে রেখে দিলাম। আর আম এগুলো হাতের সামনেই রেখেছি। আর এখানে একটা বালতি রয়েছে, বালতির উপরে মগ থাকে, ঠাকুরের বাসনগুলো ধুয়ে রাখতে লাগে। তারপরে এইটা কিন্তু ঠাকুরকে ধরো আমরা যে প্রসাদটা দিই, সেই প্রসাদ দেওয়ার পর যেটা, তারপর বাসি ফুল ফেলার একটা যে পাত্র, এখানে জল ফেলার একটা পাত্র, এরকম কিছু রাখি। আর এখানে একটা ড্রয়ার আছে, যেখানে আমাদের এই যে গুরুদেবের এটা নির্দেশ আছে কাউকে দেখাতে না, উপাসনার একটা পদ্ধতি। তারপরে আমরা তো মঠের দীক্ষিত, তাই আরাত্রিক ভজনের বইটা রয়েছে। খ্রিস্টের অষ্টতর শতনাম রয়েছে। এগুলো, এটা আমার মা দিয়েছে, দেখো দাম কত, বহু বছর আগেকার, ৳২.৫০। তো এটা আমার মা দিয়েছিল, আমি যত্ন করে রাখি। কৃষ্ণের অষ্টতর শতনাম পড়ি। আর এখানে দেখো একটা পাত্র রেখেছি, তার মধ্যে এই ধূপের কাঠি, ধূপের যে গুঁড়োগুলো পড়ে, সেগুলো এর মধ্যে ফেলি। এবার দেখাই ঠাকুরের আসনটা। ঠাকুরের আসনের পেছনে একটা পর্দা দিয়েছি। এটা কাঠের সিংহাসনটা। আর ঠাকুরকে যে গলায় মালাগুলো পরিয়েছি, এগুলো আমার তৈরি মালা। সঙ্গে এই যে তাকিয়া, এই তাকিয়াগুলো এখন আমি পেতেছি। কেননা এই আসনটার সঙ্গে এই তাকিয়াগুলোই মানাবে। আর সামনে একটা পাথরের টুকরো দিয়েছি। এতে ফুলগুলো দিলে আসনটা নোংরা হয় না। এইভাবে সাজিয়েছি। আর এই টাতে মানে পাথরের সিংহাসনে আছে সব মূর্তি ঠাকুর, আর কাঠের সিংহাসনে
আমার গুরুদেব, আমার শাশুড়ি মায়ের গুরুদেবও ওই সিংহাসনে রেখেছি। এবার এক এক করে দেখাই তোমাদের যে ঠাকুরের আসনটা কিভাবে সাজিয়েছি এবং ঠাকুর ঘরটা পুরোপুরি কিভাবে অর্গানাইজ করা রয়েছে। কৌটোটার মধ্যে ধূপকাঠিটা ওইভাবে রাখার ফলে ধূপকাঠিটা নিতে খুব সুবিধা হয়েছে। সাদা চন্দনই প্রত্যেকদিন পুজোয় লাগে। লাল চন্দনটা খুব কম ব্যবহার হয়। আ তো যখন আমি ধরো এই চন্দনের ছিটা দিই, আমার যদি বেতের চুবড়িটার মধ্যে আমি চন্দনের ছিটা দিই তখন আ ওই চুবড়িটা খারাপ হয়ে যায়। তাই এই প্লাস্টিকের চুবড়ির মধ্যে ফুল রেখে একবারে চন্দন ছড়িয়ে দিই। আ আর আ আমার এগুলো গাছেরই ফুল। সেই ফুল দিয়ে আমি ঠাকুর ঘরটা সাজাচ্ছি। আর ঠাকুরের বাসন আমি মেজেছি মাটি আর তেঁতুল দিয়ে। এবার দেখাই পুরো ঠাকুরের আসনটা কেমন লাগছে। এখানে একটা ফুলদানিতে ফুল রেখেছি, সঙ্গে ময়ূরের পালক। আ আর এই টুলটা আমার কর্তা বানিয়ে দিয়েছে। আমি ওকে বলছিলাম, দেখো কিছু কাঠের টুকরো আছে, বানিয়ে দাও না।" বলতেই কাঠের টুলটা ও বানিয়ে দিয়েছে। আর এই যে এখন আমি ঠাকুর পুজো করব। আর আম পাখা চললে না আ প্রদীপ নিভে যায়। জাগ প্রদীপ যদি জ্বালা হয় তাহলে পাখা চললেও কিন্তু সে প্রদীপ নেবে না। আজ যদিও বৃহস্পতিবার, তাই আমি এখন পাঁচালি পরবো। আর আজকে আমার কিন্তু একটা অ্যাক্সিডেন্টও হয়েছে, যেটা আমি পরের ব্লগে বলবো। আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি ২-৩ দিন পর। আ তাই উম মানে তোমাদের পরের ব্লগে তোমরা দেখতে পাবে। আ ভীষণই বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। যাই হোক, আমি সেই উম ব্যথা, যন্ত্রণা সবকিছু নিয়ে আমি পুজো করছি। আর এই যে দেখো সিংহাসনের উপরটা একদম ফাঁকা করে দিয়েছি। এখানে কার্তিক ঠাকুর আছে। আর পুরো সিংহাসনটা এবং ঠাকুরের আসন, ঠাকুর ঘরটা এখন তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। নতুন, নতুন অর্গানাইজার হওয়ার জন্য আ ঠাকুর ঘরটা অনেকটা জায়গা পেয়েছে এবং সুন্দরভাবে আমি গুছিয়ে অনেক, অনেক জিনিস রাখতে পেরেছি। এই হচ্ছে পুরো ঠাকুর ঘর। ঠাকুর ঘরটার উপরে একটা চাঁদোয়া আছে আর একটা ঘন্টাও লাগানো রয়েছে। ঠাকুর ঘরটা কেমনভাবে গোছানো হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর অর্গানাইজার হয়ে আমার ভীষণ আনন্দ হয়েছে। আর ঠাকুর ঘরটা সাজিয়ে আমার আরো বেশি আনন্দ হয়েছে। এবার তোমাদের একটুখানি পরিবর্তনটা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আগে কিরকম ছিল আর এখন কেমন হয়েছে। চলো ব্লগটা এখানেই শেষ করি। ঠাকুর সকলের মঙ্গল করুক। ঠাকুরঘর পরিষ্কার করবার বেশ কিছু টিপস আমি তোমাদের সাথে শেয়ার করেছি। টিপসগুলো তোমাদের কেমন লেগেছে বা কোন টিপসটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ঠাকুরঘরের কোন জায়গাটা তোমার ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। টাটা।